অফিসে বসে আছি, ঘড়ির কাঁটায় বিকেল 4:05। কিছুক্ষণ বাদে বাড়ি ফিরব। সকাল থেকে কল্পনা অনেকবার ফোন করেছে। আজ সকাল থেকে অফিসে যা কাজের চাপ, ওর সাথে ঠিকঠাক মতন কথাই হয়নি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ওর সাথে কথা বলবো। আর 1 ঘন্টা কাটলেই বাঁচি। সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এবছর যা গরম পড়েছে, মনে হয় এর আগে হয়তো কখনো এইভাবে এত গরম পড়েনি। এই বছর 23শে জুন থেকে বর্ষার আগমন হয়েছে। বৃষ্টিটা খুব ভালো লাগছে। অফিস ছুটি হলো, আমি অফিস থেকে বেরোলাম। মাঝপথে এক জায়গায় দাঁড়িয়ে কল্পনাকে ফোন করলাম। কল্পনা বলল, বলো, তোমার এখন সময় হলো? কতবার ফোন করেছি বলো তো? আমি বললাম, কি করব বলো, সারাদিন অফিসে খুব কাজের চাপ ছিল। কল্পনা বলল, ও তাই? প্রায় 15 মিনিট কথা বললাম। আমি বললাম, শনিবার দিন বেরোবে তো? কল্পনা বলল, না, এখন বলতে পারছি না। আচ্ছা শোনো, তুমি এখন বাড়ি ফেরো, আর কিছু খেয়ে নাও, তারপরে কথা বলবো। আমি অফিস থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রতিদিনকার মতন স্নান করলাম। স্নান করে ফ্রেশ হয়ে একটু চা খেলাম। তারপর দেখলাম মা আমার জন্য গরম গরম চাউমিন এনে দিল। আমি চাউমিন খেলাম। মা জিজ্ঞাসা করলো, কি রে, তোর ফিরতে এত দেরি হয় কেন? আমি বললাম, মা বুঝতে পারছো না, অফিসে অনেক কাজের চাপ থাকে, আর সেই জন্যই ফিরতে দেরি হয়ে যায়। হ্যাঁ মা, আমার খুব ঘুম পাচ্ছে। মা বলল, অফিস শেষ হয়ে গেলে লাইটের বিলটা দিয়ে দিস। আমি বললাম, মা পরে কথা বলছি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত হয়ে গেছি। মা বলল, ঠিক আছে, তুই শুয়ে পড়। মা চলে যেতেই আমি দরজা বন্ধ করলাম, কল্পনাকে ফোন করলাম, কল্পনার সাথে কথা বলতে শুরু করলাম। কথা বলার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে ঘড়িতে দেখি 9:10 বাজে। আমি বিছানায় উঠে বসলাম। মনে মনে ভাবলাম, কল্পনা হয়তো এখন খুব ব্যস্ত, ফোন করে লাভ হবে না। ওর দাদা আর ওর বাবা সবসময় ওর চোখের পাশেই থাকে। তাদের চোখের আড়ালে কথা বলা খুব কষ্ট। এবার আমি ফোনটা ঘাঁটতে শুরু করি। হঠাৎ করে ফোনে একটি নতুন অ্যাপ দেখলাম। অ্যাপটির নাম ইফোর্টেবল প্রাইস। আমি ভাবলাম, দেখি তো এই অ্যাপে কি আছে। অ্যাপটি ডাউনলোড করলাম। ওহ ওয়াও, এ আমি কি দেখছি! সত্যি অ্যাপটি আমার মন ছুঁয়ে নিল। যেসব শার্ট শপিং মলে 1000 টাকা, আর সেটা এখানে 200 টাকা দেখাচ্ছে। 5000 টাকা দামের বেনারসি শাড়ি মাত্র 500 টাকায়। যাবতীয় সব জিনিসের দাম খুবই কম। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না। আমি নিজের জন্য অর্ডার করলাম সাদা রঙের একটি টি শার্ট, মায়ের জন্য অর্ডার করলাম একটি বেনারসি শাড়ি, আর কল্পনার জন্য একটি চুড়িদার। উফ, এখন 9:45 বাজে। মা খাবার খেতে ডাকতে থাকে। আমি দোতলা থেকে নিচে নামলাম খাবার খেতে। মাকে আর কিছু বললাম না। জানি যে ও আস্তে আস্তে 4-5 দিন সময় লাগবে। রাতে আবার কল্পনার সাথে কথা বলতে শুরু করলাম। বললাম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সে বলল, কি? আমি বললাম, না এখন বলবো না, পরে বলবো। পরের দিন সকালে আবার অফিস গেলাম। আজও অফিসে খুব কাজের চাপ। মনে মনে ভাবলাম, শনিবার এলে কল্পনার সাথে ঘুরতে যাব। এই কথা ভেবে মনে মনে খুব আনন্দ করছিলাম। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এলো। দেখলাম কল্পনা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছেন। রাতে আর কথা হবে না, বাড়িতে আমার পিসির মেয়ে এসছে।
রাতে আজ ও আমার সাথেই শোবে। শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ 27শে জুন। আজ থেকে ঠিক 2 বছর আগে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেই আলাপ কখন যে ভালোবাসায় রূপান্তরিত হয় তা বুঝতেই পারলাম না। আর এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে যে প্রতি ঘন্টায় কমপক্ষে যদি 1 মিনিট ওর সাথে কথা বলতে না পারি, তাহলে মনে হয় এই ঘন্টাটা যেন শুধু শুধু পার হয়ে গেল। কিন্তু আজকে তো মনে হচ্ছে পুরো রাত্রেই খারাপ হয়ে যাবে। বিষণ্ণ মন নিয়ে অফিসে কাজ করছি। মা ফোন করে। আমি বললাম, হ্যাঁ মা বলো। মা বলল, শোন, রিনি মাসির নাতির আজ অন্নপ্রাশন। আমি তোকে বলতেই ভুলে গেছি, বাড়ি ফিরতে ফিরতে ওই রাত 8টা বেজে যাবে। তুই বাড়ি এসে কিছু খেয়ে নিবি। আমি বললাম, হ্যাঁ মা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রিনি মাসি অর্থাৎ আমার মায়ের বান্ধবী। অফিস ছুটি হলো, আমি গাড়ি স্টার্ট দিলাম। আমি শহরের ছেলে, গ্রামের পরিবেশে ঘুরতে আমার খুব ভাল লাগে। আমার অফিসটা গ্রামে। চাকরি হওয়ার আগে থেকেই ভাবতাম আমার কর্মস্থল এমন জায়গায় হবে যা গ্রাম্য এলাকায় হবে, আর যেন আমার বাড়ি থেকে খুব বেশি দূরেও না হয়। ঠিক তাই হয়েছে। বাইকে বাড়ি থেকে অফিসের দূরত্ব মাত্র 25 মিনিট, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় 1 ঘন্টা সময়ের কাছাকাছি লেগে যায়। কারণ অফিস থেকে প্রায় 10 মিনিট দূরত্বে পুকুরের কাছে একটি জাম গাছ আছে, আর চারপাশে ফুল গাছে ভর্তি একটি মনোরম পরিবেশ। সেই জাম গাছের নিচে বসে আমি প্রায় 15 থেকে 20 মিনিট কল্পনার সাথে কথা বলি। আজও সেখানে আমি আমার গাড়ি থামালাম, কল্পনাকে ফোন করলাম। 2 মিনিট মতন কল্পনার সাথে কথা বললাম। তারপর সে বলল, শোনো, বাবা ডাকছে, আমি পরে কথা বলছি, তুমি বাড়ি ফেরো। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি নিজে চা করে খেলাম। তারপর কল্পনাকে ফোন করলাম আর বললাম, তুমি এক কাজ করো, আমার বাড়িতে চলে এসো। বাড়িতে বাবা মা কেউ নেই, তাদের বাড়ি ফিরতে ফিরতে ওই রাত 8টা বেজে যাবে। শুনে কল্পনা হেসে বলল, তাহলে আর কিছু ভাবতে হবে না। আমি বললাম, কেন? কল্পনা বলল, দেখবে এত বাজ পড়বে যে পুরো শহরে আগুন জ্বলে উঠবে। আমি বললাম, বলো তাহলে, রাতে কথা না বললে কি হবে? কল্পনা বলল, ঠিক আছে, বোন ঘুমিয়ে পড়তেই আমি তোমাকে ফোন করব। ও দাঁড়াও, মা আসছে, পরে কথা বলছি। আমি কানে হেডফোন লাগিয়ে বিছানায় শুয়ে গান শুনতে শুরু করলাম। ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো, তার সাথে মেঘের গর্জন। এত বড় বাড়িতে আমি সম্পূর্ণ একা। জানি না কেন আজকে নিজেকে এত একা একা বলে মনে হচ্ছে। বাবা ফোন করেন আর বলেন, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতেই পাচ্ছি না। আমি বললাম, ঠিক আছে। এরপর আমি টিভি দেখতে শুরু করলাম। 9টা বেজে গেল। না, আর বসে থেকে লাভ নেই, ডিনার করে নিই, সকালে আবার অফিস আছে তো। আমি 2টো ডিম সেদ্ধ করলাম, ফ্রিজে রুটি ছিল আর তরকারি ছিল, সেগুলো গরম করলাম। মা না থাকলে খাবার খেতে যা কষ্ট হয়। 10:30 বেজে গেল। মাকে ফোন করলাম। মা ফোনটা রিসিভ করেন আর বলেন, যা বৃষ্টি হচ্ছে আর বেরোতেই পাচ্ছি না। রিনি মাসি বলছে
আজ রাতটা এখানেই থেকে যেতে। এই দুর্যোগে বেরোতে বারণ করছে। হ্যাঁ মা, আর কি করবে বলো, এত রাতে তো টোটোও পাবে না। সকালে এসো। মা জিজ্ঞাসা করলেন, খাওয়া হয়েছে? আমি বললাম, হ্যাঁ হয়েছে, চিন্তা করো না, আমি 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ব। মা বললেন, শোন, দরজা ভালো করে বন্ধ করিস, খুলে যাস না যেন। আমি বললাম, হ্যাঁ আমি করছি, তুমি চিন্তা করো না। এরপর আমি ভালো করে দরজাগুলো বন্ধ করে একদম রেডি হয়ে বিছানায় উঠলাম। কল্পনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম। 2-3টে মেসেজ করা হয়ে গেল, কিন্তু কোনো রিপ্লাই এলো না। এরপর 15 মিনিট সময় কেটে গেল। আমার ওর উপর এত রাগ হচ্ছিল যে কি বলবো। টিভি দেখতে শুরু করলাম। এত জোরে জোরে বৃষ্টি, তার সাথে মেঘের গর্জন, যেন আমার রাগকে প্রকাশ করছে। 11টা 10 হয়ে গেল, কল্পনা এখনো ফোন করছে না। কি করছে ও? হঠাৎ কলিং বেলের আওয়াজ। এত রাতে কলিং বেলের আওয়াজ? বাবা মা আসেনি তো? কিন্তু এত রাতে ঝড় বৃষ্টিতে তো আসতে পারবে না। তাহলে কে এলো? আমার বেডরুমটা উপরের দোতলায়। উপরে আমার বেডরুমের সামনে বারান্দা আছে। সেই বারান্দার গ্রিলের সামনে দাঁড়ালে নিচে কেউ কলিং বেল বাজালে সেটা দেখা যায়। আমি বাইরের লাইটটা জ্বালালাম। বারান্দার গ্রিলের সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম কে এসেছে। দেখলাম ছাতা মাথায় দিয়ে মনে হচ্ছে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। আবার কলিং বেলটা বাজাতেই যাচ্ছিল। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। আমি সিঁড়ি দিয়ে নামছি আর ভাবছি পাশের বাড়ি কোনো কাকিমাই হবে, কিন্তু এত রাতে কাকিমা কি বলতে এসছে? এই ঝড় বৃষ্টিতে কারোর কোনো বিপদ হলো না তো? না না, কি উল্টোপাল্টা ভাবছি আমি। আমি দরজা খুলে দেখলাম, না, এ তো আমাদের পাড়ার কোনো কাকিমা নয়, এ তো একজন যুবতী। আমি বললাম, হ্যাঁ বলুন। মহিলাটি বলল, বলছি স্যার, আপনার পার্সেল এসছে। আমি অবাক হয়ে বললাম, পার্সেল? স্যার, আপনার নাম অভিক চৌধুরী, তাই তো? আমি বললাম, হ্যাঁ। স্যার, ইফোর্ডেবল প্রাইস থেকে এসছি, আপনি একটা অর্ডার করেছিলেন না? আমি বললাম, হ্যাঁ, আমি তো আগের দিনই অর্ডার করলাম, চলে এসছে। হ্যাঁ স্যার। আমি তো অবাক হলাম, সুন্দর দেখতে একটা যুবতী পার্সেল দিতে এসছে, তাও বা এত রাতে, আবার তাও ঝড় বৃষ্টিতে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ অর্ডার তো করেছি, কিন্তু এত রাতে? স্যার, আমাদের কোম্পানির সার্ভিস রাত 11টা পর্যন্ত চলে। এখন 11টা 15 বাজে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে স্যার। এই তো আপনার কাছেই লাস্ট ডেলিভারি। বৃষ্টিটা আরও জোরে পড়তে শুরু করলো, আর তার সাথে হাওয়াও জোরে বইতে শুরু করলো। ছাতাটা ধরে রাখতে পারছিল না। আমাদের বাড়ির উঠানের একধারে গাড়ি অর্থাৎ 4 চাকা রাখার জন্য টিনের ছাদ ঘেরা জায়গাতে 4টে চেয়ার সবসময় রাখা থাকে। 4 চাকা অবশ্য এখনো কেনা হয়নি। আমি মহিলাটির অবস্থা দেখে বললাম, ভিতরে এসে বসুন, অর্থাৎ সেই জায়গাতে এসে বসতে বললাম। মহিলাটি 30 সেকেন্ডের জন্য কি একটা ভাবলো, তারপর ভেতরে এলো। এরপর মহিলাটি চেয়ারে এসে বসলো, তারপর আমাকে পার্সেলটা দিল। আমি দেখলাম যা যা অর্ডার করেছি সব কিছু ঠিকঠাক এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কত হয়েছে? উত্তরে বলল, 2200 টাকা। আমি বললাম, আপনি বসুন, আমি টাকা নিয়ে আসছি।
আমি উপর থেকে টাকা নিয়ে এলাম। মহিলাটি টাকা নেওয়ার সময় এই প্রথমবার আমার চোখের দিকে তাকালো। কাতর স্বরে আমাকে বলল, স্যার, আমি কি কিছুক্ষণের জন্য এখানে বসতে পারি? ঝড়ের তীব্রতা একটু কমলে চলে যাব। আমি বললাম, না না, কোনো ব্যাপার না, আপনি বসুন। কি করব, মহিলা মানুষ, পেটের দায় এই ঝড় বৃষ্টির রাতে ডেলিভারি করতে এসেছে। হয়তো সংসারের সব দায়িত্ব এই মহিলাটিরই ওপর। মহিলাটি চুপ করে মাথা নিচু করে বসেছিল। তার সামনের চেয়ারে আমিও বসলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কবে থেকে এই কাজ করছেন? মহিলাটি কি যেন একটা ভাবছিল। আমার প্রশ্ন শুনে বলল, হ্যাঁ স্যার, বলুন, আপনি কবে থেকে এই কাজ করছেন? মহিলাটি বলল, খুব বেশি দিন হয়নি, এই 1 সপ্তাহ মতন হয়েছে। আমি বললাম, মাত্র 1 সপ্তাহ? মহিলাটি বলল, হ্যাঁ, আগে আমার বাড়িতে সবকিছু ঠিকঠাকই ছিল, তাই আমাকে এসব কিছু করতে হতো না। কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আমি 2 সন্তানের মা। বাড়ির সব দায়িত্ব আমার উপরেই চলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার স্বামী কি মারা গেছে? মহিলাটি বলল, না, সে আমাকে ছেড়ে চলে গেছে। শুনে আমি মনে মনে ভাবলাম, কি নিষ্ঠুর তার স্বামী। আমি বললাম, তাহলে সংসারের দায়িত্ব আপনারই ওপর? উত্তরে মহিলাটি বলল, হ্যাঁ। তবে আমি একটা জিনিস দেখে অবাক হলাম, মহিলাটিকে দেখে মনে হচ্ছে না যে তার বিয়ে হয়েছে আর তার 2 সন্তান আছে। দেখে মনে হচ্ছে 22-23-এর বেশি তার বয়স হবে না। আমি আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। ঝড় থামার অপেক্ষা করতে লাগলাম। ঝড় যেন থামার নামই নিচ্ছে না। মহিলাটি বলল, বলছি স্যার, একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমি বললাম, কি কথা বলুন। মহিলাটি বলল, আমি কি আপনার টয়লেটটা একটু ইউজ করতে পারি? আমি বললাম, হ্যাঁ, শিওর। আমাদের উঠানের এক পাশে অতিথিদের জন্য আলাদা একটা রুম আছে, তার পাশে অর্থাৎ তার সংলগ্ন একটি টয়লেট রয়েছে। একটু এগোলেই টয়লেটটা বাড়ি থেকে দেখা যায়। আমি বললাম, ওই তো, ওই পাশে টয়লেট রয়েছে, আপনি যান, আমি এখান থেকে লাইটের সুইচটা দিয়ে দিচ্ছি। আমি লাইটের সুইচটা দিয়ে দিলাম। মহিলাটি বাথরুমের দরজার সামনে গেল আর বাথরুমের দরজাটি খোলার চেষ্টা করতে শুরু করলো, কিন্তু কিছুতেই খুলতে পারল না। এর আগে যারা ওই বাথরুমটা ব্যবহার করত তারা তো কেউ কখনো বলেনি যে ওই বাথরুমের দরজাটা কোনো সমস্যা রয়েছে। ওই দরজাটা তো খুব সহজেই খুলে যায়, কিন্তু আজ তবে এমন হলো কেন? মহিলাটি বলল, স্যার, আমি দরজা কিছুতেই খুলতে পারছি না। অন্য কোনো টয়লেট নেই? মহিলাটি বলল, খুব দরকার স্যার। আমি তখন বাধ্য হলাম আমাদের একতলায় নিজস্ব যে টয়লেটটা আছে সেটা দেখাতে। আমি বললাম, আসুন, আমার সাথে ভিতরে আসুন। মহিলাটি আমার সাথে বারান্দার ভিতরে প্রবেশ করল। আমি বারান্দায় দাঁড়িয়ে থেকে বারান্দার সামনে যে ঘরটা রয়েছে সেই ঘরের সংলগ্ন টয়লেটটা আমি সেই মহিলাটিকে দেখিয়ে দিলাম। বারান্দায় সোফার মধ্যে আমি বসলাম। মহিলাটি বাথরুমে গেল। রাত তখন 11:15 বাজে। পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। দেখলাম কল্পনা ফোন করেছে। সঙ্গে সঙ্গে ফোনটা তুলে বললাম, কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, মেসেজ করে যাচ্ছি, আর এখন তোমার সময় হলো? কল্পনা উত্তর দিল, আর কি করব বলো, আজ খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে। 11টার সময় বিছানায় এলাম, ভাবলাম তোমাকে ফোন করব, কিন্তু বোন আমার সাথে গল্প করছিল, তাই বোন না ঘুমোলে কি করে তোমাকে ফোন করব বলো?
আমি বললাম, তাহলে ওকে তাড়াতাড়ি ঘুমাতে বললে না কেন? কল্পনা বলল, কি করে বলি বলো, এতদিন পর এসেছে, আমার সাথে গল্প করছে, ওকে আমি বলতে পারি বলো? আমি রাগে বললাম, ও তাই, আমাকে অপেক্ষা করাতে পারো? ঠিক আছে যাও, আমি অন্য কারোর সাথে কথা বলে সারা রাত কাটিয়ে দেবো। কল্পনা তখন একটু হেসে বলল, ঠিক আছে তাহলে কথা বলো। আমি বললাম, আরে তুমি হাসছো কেন? আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি একা নেই, আমার সাথে একজন মহিলা আছে। কল্পনা তখন জোরে জোরে হেসে বলল, এই সময় তোমার সাথে ভূত ছাড়া আর কেউ থাকতে পারে না। আমি তখন বললাম, ও তোমার হাসি পাচ্ছে তো? আমি শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আমি এখন একা নেই, একটা মেয়ে আছে, আর সে এখন বাথরুমে আছে, আর আমি বসে এখন তার জন্যই অপেক্ষা করছি। কল্পনা হঠাৎ হাসি বন্ধ করে বলল, মানে তুমি সত্যি বলছো? আমি বললাম, হ্যাঁ, আর আমি এতক্ষণ ওর সাথে কথা বলছিলাম। মানে ওই বাড়িতে এখন তুমি আর ওই মহিলা, আর কেউ নেই? সে যেন আগুনের মতন জ্বলে উঠল। তারপর প্রশ্নের উপর প্রশ্ন, উত্তর শোনার অপেক্ষা না করে আবার প্রশ্ন। কল্পনা বলল, শিব ঠাকুরের দিব্যি তো তুমি মিথ্যে করে খাবে না, এর মানে বাবা মা না থাকলে তুমি এসব করো? আমি মনে মনে ভাবলাম, যা বাবা, এ তো আমি ভুল করলাম, ওকে একটু রাগাতে গিয়ে আমি তো পুরো ফেঁসে গেলাম। এবার তো ও সত্যি সত্যি ভাববে আমি এসব করি। তারপর কল্পনা জোরে জোরে কাঁদতে শুরু করলো। রাগের চোটে সে কি করবে সে আর ঠিক করতে পারছে না। রাগের চোটে ফোনটা কেটে দিল। ওর কান্না শুনে ওর বোন বিছানা থেকে উঠে বসলো। আমি ওকে বারবার ফোন করছিলাম, কিন্তু ও ফোনটা তুলছিল না, শুধু কেঁদেই যাচ্ছিল। সেই সময় ওই মহিলাটি ধীরে ধীরে আমার কাছে আসছিল। আমি অন্যদিকে মুখ ঘুরিয়েছিলাম, মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছিল। আমি অপেক্ষা করছিলাম, ফোন তুললেই আমি ওকে সব সত্যি কথা বলবো। মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। কিন্তু যে মহিলাটা আমার দিকে এগোচ্ছিল, আগের মহিলাটির সাথে এই মহিলাটির মুখের কোনো মিল নেই। দেখে মনে হচ্ছে মহিলাটির বয়স কমপক্ষে 60 বছর তো হবেই। চুলগুলো বেশিরভাগ সাদা, কি ভয়ঙ্কর দেখতে। কিন্তু আমি এসব কিছুই জানি না, আমি তো অন্যদিকে ঘুরেছিলাম। খুব টেনশন হচ্ছিল, কল্পনা ফোন ধরছে না। মহিলাটি হঠাৎ আমার কানের কাছে এসে বলল, কি ব্যাপার, ফোন ধরছে না? আমি হঠাৎ ভয় পেয়ে পিছনে ঘুরে তাকালাম। দেখলাম সব স্বাভাবিক, মেয়েটা আগের মতোই দেখতে। বললাম, না মানে কিছু না, দেখি বৃষ্টি কমেছে, ঝড় থেমেছে, দেখি তো। মহিলাটি দৃঢ়ভাবে বলল, এই ঝড় আজকে আর থামবে না। আমি বাইরেই দেখতে যাচ্ছিলাম, মেয়েটির কথা শুনে আমি হঠাৎ ভয়ে তার দিকে তাকালাম। আমি বললাম, মানে? মহিলাটি বলল, আমি আগেই জেনেছি ওয়েদার রিপোর্ট থেকে, এই ঝড় আজকে আর থামবেই না। মেয়েটির কথা শুনে
জানি না কেন আমি মন থেকে একটু ভয় পেলাম। মহিলাটি বলল, তুমি কি সত্যি চাইছো যে আমি এখান থেকে চলে যাই? আপনি থেকে হঠাৎ তুমি? তার কথা শুনে আমার একটু অস্বস্তি বোধ হলো। মনে মনে ভাবলাম, এটা আবার কী ধরনের প্রশ্ন। আমি বললাম, দেখুন, রাত অনেক হয়েছে, আপনি এখন এখান থেকে চলে যান। মহিলাটি একটু হেসে বলল, অনেক রাত? এ তো সবে রাত 12টা বাজল। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 12টা 15 বাজে। 12টা বাজলো এমনভাবে কথাটা বলছে যেন মনে হচ্ছে সবে সন্ধ্যা হয়েছে। আমি বললাম, আপনি বাড়ি বসুন, ওইখানে আপনার কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আমি মহিলাটিকে সেই জায়গাতেই বসতে বললাম যেখানে মহিলাটি প্রথমে বসেছিল। মহিলাটি বলল, আজকে রাতে তুমি একা, আর এইভাবে তোমাকে একা রাতে আমি এইভাবে ফেলে যেতে পারবো না। তার এসব কথা শুনে আমার যে মনে মনে কী রাগ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওদিকে কল্পনার কান্না শুনে তার বোন উঠে পড়েছে। কল্পনার বোনের বয়স 16 বছর। দিদিকে কাঁদতে দেখে সে জিজ্ঞাসা করে, কি হলো দিদি, তুই কাঁদছিস কেন? কল্পনা বলল, কিছু না, ও আমি খারাপ স্বপ্ন দেখেছি তো তাই। তার বোন হেসে বলল, দিদি, অভিজ্ঞতার ব্যাপারে আমি সব কিছুই জানি, অভিজ্ঞতার ব্যাপারে আমি সবই শুনেছি। দিদি, তুই আমাকে মন খুলে সব কিছু বলতে পারিস। কল্পনা বলল, আমি এখন জানতে পারলাম অভিক এখন একা নেই। এত বড় রাতে ওর সাথে একটা মেয়ে আছে। কল্পনার বোন বলল, দিদি, অভিজ্ঞতা হয়তো তোকে রাগানোর জন্য বলেছে। কল্পনা বলল, না, শিব ঠাকুরের দিব্যি অভিক মিথ্যে করে খেতেই পারে না। কল্পনার বোন বলল, ঠিক আছে, তুই তাহলে অভিজ্ঞতাকে একটা ফোন কর না, নাহলে একটা ভিডিও কলই কর না। বোনের কথা শুনে কল্পনা আমাকে ফোন করে। এদিকে মহিলাটির কথা শুনে মহিলাটির উপর আমার খুব রাগ হয়েছে, কারণ যেহেতু সে আমাকে বলেছে যে আমি একা, তাই সে আমাকে ছেড়ে যেতে পারবে না। রাগের চোটে আমি ওকে যেন কি একটা বলতেই যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখলাম কল্পনা ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বললাম, আরে তুমি ফোনটা কেটে দিলে কেন? আমি তো তোমাকে সব সত্যি কথাই বলতে যাচ্ছিলাম। কল্পনা বলল, কি সত্যি বলো? আমি বললাম, আরে আমি কি বলবো, আমি একটা অ্যাপ থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তারপর যা যা হয়েছে আমি সব কথা তাকে বললাম। এবার তুমি বলো, আমার কি কোনো দোষ আছে? কল্পনা বলল, এত রাতে কেউ পার্সেল দিতে আসে, তাও বা ঝড় বৃষ্টির রাতে, আবার এক মহিলা? ওই মহিলা কোনো মানুষ হতেই পারে না, হয় সে ভূত, আর যদি সে মানুষ তাহলে সে কোনো ডাকাত গ্রুপের লোক হবে। তুমি তাড়াতাড়ি ওকে যেতে বলো। কল্পনা যে আমাকে বলল সে কোনো ভূত হতে পারে, কিন্তু ওটা কোনো সিরিয়াসভাবে আমাকে বলেনি। বলেছে শুধুমাত্র আমাকে ভয় দেখানোর জন্য, যেন আমি বিপদমুক্ত থাকতে পারি। আর হ্যাঁ, এই কারণেই অবশ্যই বলেছে তার প্রিয় মানুষটা যেন অন্য কোনো মহিলা থেকে দূরে থাকে। কল্পনার কথা শুনে বললাম, হ্যাঁ হ্যাঁ, ওকে আমি এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। অদ্ভুত অদ্ভুত ওর কথা। কল্পনা বলল, মানে? আমি তোমাকে সব বলছি, আগে ওকে যেতে বলি। আমি মহিলাটির কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান। মহিলাটি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে বলল, আমি চলে যাওয়ার জন্য আসিনি কিন্তু। তার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। ফোনটা অন ছিল। কল্পনা ওই মহিলাটির কথা শুনতে পাচ্ছিল। মহিলাটি বলল, কি মনে হচ্ছে, আমাকে বের করা এতটাই সহজ? আমি তোমার মস্তিষ্কে প্রবেশ করতে পারি, আপাতত আমি তোমার শৌচালয়ে প্রবেশ করতে চাই। আমি বললাম, মানে কী সব বলছো তুমি? মহিলাটি বলল, চলো।
আজ এক হয়ে যায়। তার কথা শুনে আমার যে কি অবস্থা হচ্ছিল তা আমি এখন বলে বোঝাতে পারবো না। ওদিক থেকে ফোনের এপাশ থেকে সব শুনে কল্পনাও ভয় পেয়ে যায়। কল্পনা আমাকে বলল, তুমি ভিডিও কল করো, মহিলাটির দিকে ক্যামেরাটা দাও, আমি দেখতে চাই। আমি ভয় পেয়ে ভিডিও কল করলাম আর মনে মনে ভাবলাম, এ আমি কি বিপদে পড়লাম। আমি বললাম, তোমাকে আমি খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি যে কোন ধরনের মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি চলে যাও, না হলে আমি কিন্তু পুলিশকে ফোন করব। আমার এই কথা শুনে মহিলাটি জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল, আমি যা চাইবো তুমি ঠিক তাই করবে। কিছুক্ষণের মধ্যে তুমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। এরপর জানি না কি হলো, আমি স্বয়ংক্রিয়ভাবে তার দিকে এগোতে থাকলাম, তার কাছে যেতে থাকলাম। ফোনটা আমার হাতেই ছিল। আমাকে ওই মহিলাটির দিকে এগোতে দেখে কল্পনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে যে কি করবে সে ঠিক করতে পারছে না। মনে মনে ভাবতে শুরু করলো, সব কিছু মনে হয় এবার শেষ হয়ে যাবে। সে চিৎকার করতে থাকে, অভিক না, অভিক না, অভিক, অভিক আমার কথা শোনো, অভিক। আমি যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না। কল্পনা তখন কাঁদতে শুরু করলো। কল্পনা তখন তার বোনকে বলে, বোন আমি যে কি করি, অভিককে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। কল্পনা এই কারণেই ভয় পাচ্ছিল, কারণ ওটি কোনো মেয়ে ছিল না, ছিল একটি পিশাচ। ভিডিও কলে তার আসল রূপ দেখা যাচ্ছিল, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। কল্পনা বলে, ওই পিশাচের কাছে গেলে অভিক যে আর বেঁচে ফিরবে না। কল্পনার বোন বলে, দিদি তুই চিন্তা করিস না, অভিকদার কিচ্ছু হবে না। তারপর তার বোন নিজের ফোনে হনুমান চালিসা চালিয়ে দেয় আর ফোনটা কল্পনার ফোনের সামনে ধরে। যেহেতু আমার ফোনে ভিডিও ক্যামেরা অন ছিল, তাই আমার ফোন থেকে হনুমান চালিসা মন্ত্র শোনা যাচ্ছিল। পিশাচটা কাছাকাছি আসতেই পিশাচের কানেও সেই মন্ত্র পৌঁছালো আর সে ওই মুহূর্তে কেমন ছটফট করতে শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছিল কোনো মানুষকে জ্যান্ত পোড়ালে যেমন করবে ঠিক সেরকমই। তারপর ধীরে ধীরে আমারও ঘোর কাটতে শুরু করলো। ধীরে ধীরে আমি আমার চেতনা পেতে শুরু করলাম। হনুমান চালিসার মন্ত্র যে কি মন্ত্র, আমি কনসিয়াস মাইন্ডে চলে এলাম। আমি ভাবলাম, কি ব্যাপার, আমি তার দিকে চলে যাচ্ছিলাম কেন? সেই মহিলাটি ব্যথায় কাতরাচ্ছিল। কাতরাতে কাতরাতে সে উঠোনে চলে যায়। বারান্দা থেকে নেমে একদম উঠোনের শেষে গিয়ে দাঁড়ালো। আমি বারান্দা থেকেই তাকে দেখতে পাচ্ছি। সে রাগে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার যে কি ভয় লাগছে। কল্পনা বলল, অভিক তুমি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। কল্পনা বলল, অভিক ও কোনো মানুষ নয়, ও পিশাচ, আমি ওর আসল রূপ দেখতে পাচ্ছি। অভিক হাত জোর করো আর হনুমানজির নাম নাও, উনি তোমাকে রক্ষা করবেন। আমি সাথে সাথে হনুমানজির নাম নিতে শুরু করলাম। পিশাচটি দূরে দাঁড়িয়ে আছে। সে আর চলে যাচ্ছে না, যেন সে মন্ত্র শেষ হওয়ার অপেক্ষা করছে। মন্ত্র শেষ হতেই কল্পনা আবার তার বোনের ফোনে মন্ত্র চালিয়ে দেয়। সেই মহিলাটি রাগে ফেটে পড়ে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। তার কাছে গিয়ে মন্ত্র শোনানোর সাহস আমার হচ্ছে না, না হলে হয়তো সে পালিয়ে যেত। মন্ত্র আবার শেষ হয়ে গেল।
তখন সে আবার আমার দিকে এগোনোর চেষ্টা করলো। আমি আবার ভয় পেয়ে গেলাম। কল্পনা আবার তার বোনের ফোনে হনুমান চালিসা লাগিয়ে দেয়। সেই মহিলাটি আবার রাগে ফেটে পড়ল। এই রাতে আমার যা অবস্থা হচ্ছে তা আমি কোনো দিন বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র কল্পনা আর তার বোন আমার এই অবস্থার সাক্ষী। সারা রাত ধরে এরকম পরিস্থিতি চলছে। পিশাচটি এতই ঢিঠ যে সে আমার জীবন নিয়ে তবেই যাবে। সে অপেক্ষা করতে থাকে কখন আমার ফোনে চার্জ শেষ হবে আর ও আমার কাছে আসবে। এইভাবে রাত 2টো, 3টে, 3:30 বেজে গেল। আমার ফোনে মাত্র 20% চার্জ আছে। মহিলাটি অপেক্ষা করছে কখন এই চার্জ শেষ হবে। আমি খুব ভয় পেয়ে গেলাম, যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় আর মহিলাটি এসে যদি আমার উপর আক্রমণ করে। এরপর দেখতে দেখতে ভোরের আলো ফুটে উঠল। এদিকে তখন আমার ফোনের চার্জ শেষ হলো। একভাবে দাঁড়িয়ে থেকে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভাবলাম, যা, চার্জ শেষ হয়ে গেল, ফোন বন্ধ হয়ে গেল তো। আমি ভয় বাইরের দিকে তাকালাম। দেখলাম মহিলাটিকে আর দেখা যাচ্ছে না। ওহ, হাত জোর করে আমি ভগবানকে প্রণাম করলাম। ভগবান, সব তোমার কৃপা। কল্পনা সারা রাত জেগে থেকে আমার জীবন রক্ষা করেছে। এই জন্যই হয়তো স্ত্রীকে জীবন সঙ্গী বলা হয়ে থাকে, যে জীবন রক্ষার্থে জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকে। ঘড়িতে দেখলাম ভোর 4টে বাজে। এবার আমি ফোনটা চার্জে দিলাম। কল্পনার কথা খুব মনে পড়ছে। ও কাছে থাকলে ওকে যে কিভাবে ভালোবাসা আর ধন্যবাদ জানাতাম তাই ভাবছি। এরপর 5:30 বেজে গেল। আমি এখনো বারান্দার সোফাতেই বসে আছি। দেখলাম বাড়ির সামনে একটা টোটো দাঁড়ালো। বাবা মা এসেছে। বাবা মা এসে দেখে আমি বারান্দায় সোফাতে বসে আছি। আমাকে দেখে তারা খুব অবাক হয়ে বলে, কি ব্যাপার, আজকে এত ভোরে উঠে পড়েছিস? আমি তাদের দুজনকে ধরে একটু কেঁদে ফেললাম। বললাম, তোমরা সারা রাত আসোনি কেন? জানো আমার সাথে কি হয়েছে? মা খুব আবেগী হয়ে বলে, তুই সারা রাত ঘুমোসনি? আমি বললাম, না মা, এখন ঘুমাবো, তোমরা কোথাও যেও না জানো। 1 ঘন্টা পর আমাকে তুলে দেবে, অফিস আছে তো। বাবা মাকে কোনো কথা বলার সুযোগ পেলাম না, কারণ সেই সময় কথা বলার মতন এনার্জি বা সময় কোনোটাই ছিল না। একটু ঘুমানোর বিশেষ প্রয়োজন ছিল। বাবা মাকে কিছু বলা হলো না। আমি অফিসে চলে গেলাম। খুব ক্লান্ত ছিলাম, সারা রাত জাগা, তাই অফিসে খুব ঘুম পাচ্ছিল। ফোনটা অন করতে দেখলাম কল্পনা কত মেসেজ করেছে। তাকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে আমার ফোনটা সে ধরল আর বলল, তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ। কল্পনা জিজ্ঞাসা করলো, তুমি অফিস থেকে কখন বেরোবে? আমি বললাম, ওই যেমন বেরোই, বিকেল 5টায়। কল্পনা বলল, ঠিক আছে, আমি 5:30 নাগাদ পোস্ট অফিস মোড়ে তোমার জন্য অপেক্ষা করব। সেও সারা রাত আমার জন্য জেগেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ঘুমিয়েছিলে তো? কল্পনা বলল, না, তোমার সাথে একবার দেখা না হলে আমি ঘুমোতে পারবো না। আমি খুশি হয়ে বললাম, মানে আজকে আমাদের দেখা হবে? কল্পনা বলল, হ্যাঁ, 10 মিনিটের জন্য কথা বলতে ঠিক সময় বের করে নেব। আমি বললাম, ঠিক আছে। অফিস ছুটি হতেই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এবার আর গ্রামে গাড়ি থামাইনি, একেবারে পোস্ট অফিস মোড়ে এসে গাড়ি থামালাম। দেখলাম সেখানে কল্পনা আমার জন্য অপেক্ষা করছে। প্রায় 15 মিনিট তার সাথে কথা বললাম। তার কাছ থেকে আমি জানতে পারলাম
রাতে সে যখন ভিডিও কল করেছিল তখন সে পিশাচের আসল রূপটা দেখতে পেয়েছিল, যা আমি দেখতে পাচ্ছিলাম না। এরপর আমি 6টার সময় বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতেই মাকে বললাম, মা, তোমার সাথে আমার অনেক কথা আছে। এরপর আমি বাথরুমে স্নান করতে গেলাম। চা খাওয়ার পরেই আমি ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম। মোটামুটি 8:30 নাগাদ আমার ঘুম ভাঙে। সেদিন বৃষ্টি হয়নি, খুব গরম লাগছিল। আমি ভাবলাম, যাই ছাদে গিয়ে একটু বসি। আমি ছাদে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে উঠে ছাদে যখন আমি পা দিই, হঠাৎ আমার চোখ পড়ল ছাদের উপরে থাকা জলের ট্যাঙ্কের উপর। দেখলাম একটা মেয়ে জলের ট্যাঙ্কের উপর বসে আছে। আমি ভাবলাম, আমি কি ভুল দেখছি? তারপর আমি চোখ ঘষে দেখলাম, এ তো সেই মহিলা যে কালকে রাতে এসেছিল। এ কি, ছাদে উঠলো কিভাবে? আমি তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে শুরু করলাম। মা, মা বলে চিৎকার করতে শুরু করলাম। সে সময় আমার মা রান্না করছিল। তাড়াতাড়ি সবকিছু ছেড়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে? তারপর আমি বসে মাকে সবকিছু বললাম। আগের দিন রাতে যা যা হয়েছিল সবকিছু আমি আমার মাকে বললাম। কল্পনার কথাও বললাম, যদিও এর আগে কখনো আমি মাকে কল্পনার কথা বলিনি। মা সবকিছু শুনে খুব অবাক হয়েছে। মা আমাকে বলে, আমি এটা কিছুতেই ভেবে পাচ্ছি না যে একটা ভূত কিভাবে আমার কাছে আসতে পারে। এর আগে তো কোনোদিন আমার কাছ থেকে এরকম কিছু শুনতে পাইনি। আমি মাকে এও জানাই যে মহিলাটি এখন ছাদে ট্যাঙ্কের উপরে বসেছিল। মা, ও আমার কাছ থেকে কি চাইছে? এসব কথা শুনে মা খুব ভয় পেয়ে যায়। মা তখন বাবাকে সব কথা জানায়। সব শুনে বাবা বলে, ভূত বলে আবার কিছু হয় নাকি? এই সব কিছু ওর কল্পনা। কাল রাতে একা ছিল তো, সেজন্যই হয়তো এসব। ও তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কল্পনাকে ফোন করলাম। আমি জানালাম মহিলাটি ট্যাঙ্কের ওপর বসেছিল। সব শুনে কল্পনা বলে, সর্বনাশ, ওই পিশাচটা দেখছি তোমার পিছুই ছাড়ছে না। আর তুমি বারবার ওই মহিলা মহিলা কেন বলছো? ও তো একটা ভূত, ও তো একটা পিশাচ। আচ্ছা শোনো, আমি আমার বান্ধবীর কাছ থেকে একজন তান্ত্রিকের খোঁজ পেয়েছি। তুমি শনিবার দিন মা বাবার সাথে গিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা করো। কলকাতায় যেতে হবে, সেখানেই তিনি বসেন। আমি মনে মনে ঠিক করলাম মাকে আমি সেখানে নিয়ে যাব। বাবা তো ভূত প্রেত জ্যোতিষী তন্ত্রবিদ্যা কিছুই বিশ্বাস করে না। যেমন ভাবলাম তেমনই কাজ করলাম। একটা জরুরি কাজে যাচ্ছি এই কথা বাবাকে জানিয়ে আমি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। শনিবার দিন খুব সকালে বেরিয়েছি। সেই তান্ত্রিকের কাছে পৌঁছতে পৌঁছতে বেলা 1টা হয়ে গেল। গিয়ে দেখলাম সেখানে কি ভিড় কি ভিড়। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই গুরুজির কক্ষে প্রবেশ করলাম। দেখলাম গুরুজি তার গেরুয়া পোশাক ধারণ করে, গলায় তার রুদ্রাক্ষের মালা। চেহারা তার খুব শান্ত। মা বলে, গুরুজি, আমার ছেলে। গুরুজি তৎক্ষণাৎ হাতের ইঙ্গিতে আমার মাকে থামিয়ে দিয়ে বলে, পিশাচ দেখতে পাচ্ছে, তাই তো? পিশাচ পেছনে পড়ে আছে। আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালাম। গুরুজির দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। মা বলে, গুরুজি, আমার ছেলে কালকে রাতে খুব ভয় পেয়েছে, আপনি এর কিছু প্রতিকার করুন। গুরুজি বলেন, হ্যাঁ, অবশ্যই করব। মা প্রশ্ন করেন, গুরুজি, কেন হঠাৎ করে আমার ছেলের পিছনে এই পিশাচ আসতে শুরু করলো? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। উত্তরে গুরুজি বললেন, আমি সব তোমাকে বলবো। তার আগে আমি কিছুক্ষণ তোমার ছেলের সাথে কিছু কথা আমি বলতে চাই।
তুমি কিছুক্ষণ একটু বাইরে বসো, কথা হয়ে গেলে আমি তোমাকে ডাকবো। আমি মনে মনে ভাবলাম, মা থাকলেই তো ভালো হতো। মা সেই কক্ষের বাড়ি গিয়ে বসে যেখানে আরও অনেক লোকজন বসে আছে। গুরুজি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি একজনকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ। গুরুজি বলেন, হ্যাঁ, সেও তোমাকে অনেক ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ গুরুজি। গুরুজি বলেন, তোমার নিজের দোষে ওই পিশাচ তোমার কপালে এসেছে। ওই পিশাচটি এক জায়গাতে ছিল, তুমি সেখানে গেছিলে, আর সেখানে যাওয়ার জন্য ওই পিশাচ তোমার পিছু পিছু তোমার বাড়িতে চলে এসেছে। আমি মনে মনে একটু অবাক হলাম। মনে মনে ভাবলাম, আমি আবার কোন ভৌতিক এরিয়াতে গিয়েছি? গুরুজি তো এতক্ষণ সব কিছু ঠিকই বলেছে, কিন্তু এখন ভুল কেন বলছে? গুরুজি, ওই পিশাচটি কেন আমার কাছে এসেছিল? আমি তো কোথাও যাইনি, কোনো ভৌতিক এলাকাতেও যাইনি। তাহলে ওই পিশাচটা আমার কাছে এলো কেন? অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এছাড়া কল্পনার সাথে হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছি, অথবা কোনো কফি শপে গিয়েছি, আর দুবার শিবনিবাস গিয়েছিলাম মহাদেবের দর্শন করতে। হ্যাঁ, জামা কাপড় কেনাকাটা করতে দুজন একসাথে শপিং মলে গিয়েছিলাম। এছাড়াও অন্য কোথাও গিয়েছি বলে তো আমার মনে হচ্ছে না। তাহলে ওই পিশাচটা আমার পিছু পিছু এলো কিভাবে? গুরুজি কিছুক্ষণ চুপ থেকে বলেন, অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এর মাঝখানে তুমি কি কোথাও দাঁড়াও? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ, এক জায়গাতে আমি দাঁড়াই। ওই যে কি যেন নামটা, শিমুলতলা। হ্যাঁ, ওই জায়গার পরিবেশটা খুব সুন্দর, বড় চওড়া রাস্তা, রাস্তার পাশে বড় জলাশয়, ওই জলাশয়ের পাশে বড় বড় গাছ, খুব সুন্দর। অফিস থেকে ফেরার সময় বিকেলবেলা ওই মনোরম পরিবেশে আমার ওখানে দাঁড়াতে খুব ভাল লাগে। গুরুজি বললেন, শুধু দাঁড়াতে নাকি কার সাথে কথা বলতে? না, মানে কথা বলতাম কল্পনার সাথে। গুরুজি বলেন, সেই মনোরম পরিবেশে তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলতে আর ভবিষ্যতের প্ল্যানিং করতে। আর তুমি যেই গাছের নিচে কথা বলতে, সেই গাছেই ছিল ওই পিশাচটা। সেই পিশাচ প্রতিদিন তোমাদের সব কথা শুনত। তোমার ফিউচার প্ল্যানের কথা পিশাচটিকে আকৃষ্ট করেছিল, তার মধ্যে তীব্র পিপাসা সৃষ্টি করেছিল। আর সেই পিপাসা নিবারণের জন্য সেই পিশাচ ওই রাত্রে তোমার কাছে এসেছিল। তোমার ভাগ্য ভালো, ঈশ্বরের কৃপা তোমার উপর আছে, তাই তোমার কিছু হয়নি। তোমরা আজকালের ছেলেপিলে, তোমরা কিছুই বিশ্বাস করো না। তোমাদের দুজনের কথা শুধু তোমাদের দুজনেই শুনবে, অন্য কেউ শুনবে কেন? যে কথা বাবা মা বন্ধু বান্ধব শুনতে পারে না, সে কথা অশুভ শক্তিকে শোনাতে দ্বিধাবোধ করো না। আমি ভয় পেয়ে বললাম, এর কোনো উপায় তো হবে গুরুজি? গুরুজি বলেন, হ্যাঁ, উপায় তো আছেই। তোমার মাকে ডাকো, আমি সব বলছি। এবার আমি আমার মাকে ডাকলাম। মা এসে জিজ্ঞাসা করেন, সেই মহিলা আসলে কে ছিল? গুরুজি বলেন, সে ছিল এক পিশাচ। এক বয়সের সংখ্যা পার হওয়ার পর পিশাচরা মানুষের রূপ ধারণ করতে পারে। সেই পিশাচ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এসে তোমার পাশে বসে কথা বলবে, আর তুমি বুঝতেও পারবে না যে সে আসলে মানুষ নয়, সে পিশাচ। মা অবাক হয়ে বলেন, গুরুজি, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এমনও কি হতে পারে। গুরুজি একটু বিরক্তি হয়ে বলেন, তাহলে তুমি কি চাইছো? তোমার ছেলের একটা বড় ক্ষতি হয়ে যেত আর তারপরে তুমি বিশ্বাস করতে? তোমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে তো? তাহলে একবার চেক করে নাও। সেদিন সে অনেক আনন্দে ছিল, আর অনেক আনন্দে থাকার পর
সে তো একবার নিজের রূপ ধরেই। মা জিজ্ঞাসা করল, গুরুজি ওরা কি চায়? গুরুজি বলেন, আমি আগেই বলেছি একটা বয়স পার হওয়ার পর ওরা যে কোনো রূপ ধারণ করতে পারে। এরা মানুষের রক্ত খেতে ভালোবাসে। মানুষের রক্ত খেয়ে এরা শক্তিশালী হয় আর নিজেদের আয়ু বৃদ্ধি করে। পিশাচটি খুব শক্তিশালী। তোমার ছেলের প্রেমিকার জন্যই তোমার ছেলে রক্ষা পেয়েছে। সে যদি সারা রাত ধরে হনুমান চালিসা পাঠ না করত, তাহলে তোমার ছেলের প্রাণ নিশ্চিতভাবে যেত। মা বলেন, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তোমার ছেলের আকর্ষণেই তোমার ছেলের কাছে সে এসেছিল, আর সেই আকর্ষণেই সেই পিশাচ বারবার তোমার ছেলের কাছে আসবে। এর থেকে বাঁচার জন্যই শীঘ্রই তোমার ছেলের বিয়ে দিতে হবে, আর আমি ওদের দুজনের জন্য রক্ষা কবচ দেব। তা গুরুজি আমাদেরকে 1 সপ্তাহ পর ওই রক্ষা কবচ নিতে আসতে বলেন। এরপর আমরা সেখান থেকে বাড়ি ফিরি, আর বাড়ি ফেরার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করি। 27শে জুন রাতে কল্পনা যখন আমার উপর রেগে গিয়েছিল, তখন আমি তাকে বারবার ফোন করছিলাম, আর পিশাচটি নিজের আসল রূপ ধরে আমার কাছে আসছিল। সেই ফুটেজটাই আমি সিসিটিভি ক্যামেরা দেখছিলাম। কি বিকট তাকে দেখতে! দেখে মনে হচ্ছিল 60-70 বছরের কোনো মহিলা, কিন্তু স্ট্রং। তার চোখগুলো বড় বড়, মুখশ্রী কালো এবং ভয়ানক। সেদিন যদি এই রূপে আমি তাকে দেখতাম, তাহলে হার্ট অ্যাটাক হয়ে আমি তখনই মরে যেতাম। এরপর আমি সেই ফুটেজ মা বাবাকে দেখালাম। বাবা তো দেখে অবাক। বাবা এখন বুঝতে পারছেন যে সেদিন রাতটা আমার উপর দিয়ে কি ভয়ঙ্কর না গেছে। এরপর আমার মা বাবা কল্পনার মা বাবার সাথে দেখা করেন এবং সমস্ত সম্পর্কের কথা সব কিছু জানান, আর তারপর দুই বাড়ির রাজি থাকাতে তারপর একটা খুব শুভ দিন দেখে আমাদের বিয়েটা ঠিক হয়। 15ই জুলাই সোমবার আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমাদের বিয়ে হওয়ার প্রায় 1 মাস হতে চলল। কল্পনার সাথেই সুখে সংসার করছি, যদিও ওই পিশাচের দেখা এখনো পর্যন্ত আর পাইনি। তবে সেদিন রাতের কথা আমি যতদিন বেঁচে থাকব, 27শে জুন 2024-এর সেই রাতের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না।